আমি মোহাম্মদ আরিফ হোসেন, ফাউন্ডার বেসিক এডুকেয়ার। বেসিক এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যাদের খুব বেশি টেনশনে রয়েছে যে ভাগ আমাকে খুবই সংক্ষিপ্ত ছিল সাজেশন দেন, তাদের জন্য বেসিক ক্লাস। তো আমরা হচ্ছে খুব অল্প সময়ে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারি শুধুমাত্র আমরা একটু টেকনিক্যাল ভাবে পড়াশোনা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। আমি আসলে খুব অল্প পরিমাণ গুছিয়েছি, এখানে আমি ডিটেলস বলবো না। আমার অন্য ভিডিও রয়েছে, সেই ভিডিও থেকে তোমরা ডিটেলস দেখে নিতে পারো। তো আমি আজকে বলবো যে কী কী টপিকস থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। আমি খুবই অল্প পরিমাণ টপিক সিলেক্ট করেছি, যাদের হচ্ছে ম্যাথমেটিক্সে খুব বেশি সমস্যা, যারা ভাবতেছো যে আমি ম্যাথমেটিক্স করবোই না, ছেড়ে দেব, তাদের জন্য শুধুমাত্র এই ক্লাসটি। আর এই যে বিষয়গুলোকে আমি তুলে এনেছি, যে টপিকসগুলোকে আমি প্রাধান্য দিয়েছি, তোমরা অবশ্যই এইগুলা অবশ্যই পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। ঠিক আছে? তো এইগুলো যদি ভালো করে পড়াশোনা শেষ করতে পারো, আই হোপ তোমরা একটু ভালো মার্কস ক্যারি করতে পারবা। ঠিক আছে? তো আমরা প্রথমেই আসি যে প্রথম যে আমাদের টপিকস ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে আমরা অনেক কিছু পড়বো না, আমরা জাস্ট একটা টপিকস পড়বো এখান থেকে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। ঠিক আছে? ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণন জাস্ট আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের গুণন, আমরা ম্যাট্রিক্সের গুণনটা পড়ব। ঠিক আছে? তো ম্যাট্রিক্সের গুণন, আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব হয় যখন এ ম্যাট্রিক্সের একটা সারি, এ ম্যাট্রিক্সের সারি, ঠিক আছে, সরি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয়। ঠিক আছে? তাহলে কি বললাম, যে আমরা জানি দুইটা ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব হয় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয়। ঠিক আছে? তো আমরা বের করবো, আমাদের বেসিক দরকার হচ্ছে মাত্রা বের করা। ঠিক আছে? ম্যাট্রিক্সের ক্রম মাত্রা বের করা আসবে। ঠিক আছে? আমাদের মাত্রা বের করা, এটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা জানি ম্যাট্রিক্সের মাত্রা সমান হচ্ছে কি আর সি, তাই না? আর ইন্টু সি, অর্থাৎ র আর কলাম, সারি ইন্টু কলাম। ঠিক আছে? সারি ইন্টু কলাম। তাহলে এখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে সারি ইন্টু কলাম, যে একটা ম্যাট্রিক্স এর ক্রম যদি এম ইন্টু এন হয়, এ ম্যাট্রিক্সের ক্রম এম ইন্টু এন, এবং বি ম্যাট্রিক্সের ক্রম যদি এন ইন্টু পি হয়, তাহলে আমরা বলবো যে এ বি ম্যাট্রিক্সের ক্রমটা, এ বি ম্যাট্রিক্স মাত্রা হবে কত, এম ইন্টু পি। ঠিক আছে? এম ইন্টু পি, অর্থাৎ প্রথমটা সারি, তারপরটা হচ্ছে কি কলাম। ঠিক আছে? এম ইন্টু পি। এরকমভাবে দেওয়া থাকে যে এ ম্যাট্রিক্সের একটা দেওয়া থাকে ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 একটা ম্যাট্রিক্স, একটা ক্রম একটা ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে কত 3 4 ম্যাট্রিক্স। তো এরকমভাবে দেওয়া থাকলো, তাহলে যদি বলা হয় যে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত, তখন আমরা কী করবো, প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম নিয়ে কাজ করব। ওকে? তো আমি এই টপিকটাকেই প্রথম থেকে সিলেক্ট করেছি। তো যারা হচ্ছে খুব বেশি পরিমাণে পড়তে চাও, তারা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট বের করা, তারপর হচ্ছে যে ম্যাট্রিক্সের গুণনগুলা, একক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এগুলো একটু জেনে নিও। আরেকটা কথা বলে রাখি, এখানে অনেকগুলা ম্যাট্রিক্সের সংজ্ঞা দেওয়া আছে, এবং হচ্ছে কোনটা কোন ম্যাট্রিক্স, অবৈতনিক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স কাকে বলে, জাস্ট এগুলো একটু দেখে নিও। ঠিক আছে? বিপরীত ম্যাট্রিক্স, এগুলো একটু দেখে নিও। ওকে? সো প্রথম অধ্যায় থেকে আমি আর কিছু নিয়ে আলোচনা করব না, আমরা আসি দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে অধ্যায়টার নাম আমরা জানি ভেক্টর। তো ভেক্টর থেকে পড়ার আগে আমি যে জিনিসটা বলে রাখি, সে পদার্থবিজ্ঞানে আমরা অলরেডি ভেক্টর খুব ভালো করে পড়েছি আমরা। আবার যারা পদার্থবিজ্ঞান পড়েছে তারা তো ক্লিয়ার, আর যারা হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য পড়েছে তাদের জন্য একই অবস্থা। তো এখানে বেসিকলি আমরা ভেক্টর থেকে ভেক্টরের যে সংজ্ঞাগুলো রয়েছে, ঠিক আছে, একক ব্যক্তি, বিপ্রতীক ব্যক্তি, ভেক্টর, ঠিক আছে, তো এই ভেক্টরগুলা নিয়ে একটু তোমরা একটু দেখে নিবা। আর হচ্ছে এখানে আমরা যে বিষয়টার উপর কথা বলবো সেটা হচ্ছে যে ভেক্টর থেকে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের কথা বলবো। ঠিক আছে? দুটি ভেক্টরের কোণ নির্ণয়, ভেক্টরের কোণ নির্ণয়ে সম্পর্কিত অঙ্ক যদি আসে সেটা আমরা সলভ করব। তারপর হচ্ছে দুইটি ভেক্টর পরস্পর লম্ব, দুইটি ভেক্টর পরস্পর
লম্ব ও সমান্তরাল হলে, তাই না? সমান্তরাল সমান্তরাল হওয়ার শর্ত, এখান থেকে এই যে হওয়ার শর্ত, আর হচ্ছে অভিক্ষেপ উপাংশ, অভিক্ষেপ অথবা কি উপাংশ নির্ণয়। ঠিক আছে, তো আমরা বেসিকলি ভেক্টরদের থেকে এই তিনটা টপিক্সের উপর খুব বেশি গুরুত্ব দিব, যে দুটি ভেক্টরের কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়, ঠিক আছে, আর হচ্ছে দুটি ভেক্টর পরস্পর লম্ব সমান্তরাল হওয়ার শর্ত, অভিক্ষেপ উপাংশ নির্ণয়। এখন এই ভেক্টরের উপর আমার একটি ক্লাস রয়েছে ইউটিউবে, তো আমি সেই ক্লাসের লিঙ্কটি দিয়ে দিব আই বাটনে, তো তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো আমরা ভেক্টর থেকে তিনটা টপিক্সকে সিলেক্ট করেছি, তো আশা করি এই তিনটা টপিক যদি তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে, তাহলে ভেক্টর থেকে আশা করা যায় যে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ। ঠিক আছে, তারপর আসি তৃতীয় অধ্যায় থেকে আমরা কি পড়ব, সরলরেখা। ঠিক আছে, সরলরেখা অনেক বাস্ট একটা অধ্যায়, অনেক বড় একটা অধ্যায়। তো এখান থেকে আমরা কয়েকটা টপিক্সকে সিলেক্ট করেছি, আমরা কয়েকটা টপিক্সে খুব বেশি গুরুত্ব দিব, যেন এই সকল টপিক্স থেকে আসলে প্রশ্ন মিস না হয়। ঠিক আছে, তো সরলরেখা এখানে আমরা বলি অনেক বড় একটা অধ্যায়, তো আমরা সবগুলা নিয়ে পড়াশোনা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো যে যে বিষয়ের উপর আমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে, প্রথমে আমরা দেখব যে ওই যে কার্তেশীয় আর হচ্ছে পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় ওকে পোলার স্থানাঙ্ক নির্ণয়। ঠিক আছে, স্থানাঙ্ক নির্ণয়। তা আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক নির্ণয়। ঠিক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় এবং হচ্ছে পোলার স্থানাঙ্ক নির্ণয়। তারপরে হচ্ছে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দূরত্ব নির্ণয়। তো দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের তিনটা শর্ত আছে। দূরত্ব নির্ণয়, যে লম্ব দূরত্ব কীভাবে বের করতে পারি, তারপর হচ্ছে যে দুইটা বিন্দু দেওয়া আছে সেই দুইটা বিন্দুর দূরত্ব কীভাবে বের করতে পারি, তারপর দুইটা সরলরেখা আছে সেই দুইটা সরলরেখা থেকে কীভাবে দূরত্ব বের করতে পারি, এইগুলো নিয়ে আলোচনা রয়েছে। আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। আর এখানে হচ্ছে তোমার পরবর্তীতে আমাদের যে সংখ্যাটা নিয়ে কাজ করতে হবে ঢাল নির্ণয়। ঠিক আছে, ঢাল নির্ণয় আমরা দুইভাবে ঢাল নির্ণয় করতে পারি। একটা হচ্ছে যে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সরলরেখা থেকে, ঠিক আছে, ঢাল নির্ণয় করতে পারি, যেটাকে বলতে হয় m = মাইনাস এর সহগ, বা হচ্ছে কি এর সহগ, আর একটা হচ্ছে ওই দুইটা বিন্দু দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা ঢাল নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, ঢাল নির্ণয়। তারপর হচ্ছে সমান্তরাল ও লম্বরেখার সমীকরণ, সমান্তরাল ও লম্বরেখার সমীকরণ। তারপরে রয়েছে আমাদের যে সমান্তরাল আর লম্বরেখার ঢাল, সমান্তরাল ও লম্বরেখার ঢাল নির্ণয়। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা সরলরেখা থেকে এই টপিকগুলোকে সিলেক্ট করেছি। কার্তেশীয় পোলার স্থানাঙ্ক নির্ণয়, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে সেখান থেকে পোলার স্থানাঙ্ক বের করতে বললো, পোলার দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বললো। তারপর হচ্ছে দূরত্ব নির্ণয়, তো বললাম হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকতে পারে, একটা বিন্দু একটা সরলরেখা থেকে একটা বিন্দু গামী একটা সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব বের করতে বলতে পারে। তারপর হচ্ছে ঢাল নির্ণয়, সমান্তরাল লম্বরেখার সমীকরণ, তারপরে সমান্তরাল লম্বরেখার ঢাল নির্ণয়। ঠিক আছে, তো এখানে বেসিকলি আমরা এই টপিকসগুলো পড়বো। এর উপর আমার একটা ভিডিও রয়েছে, আমি আই বাটনে দিয়ে দেবো, তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। তো সেখানে দেখলে মোটামুটি একটা কনসেপ্ট চলে আসবে। ঠিক আছে, তো এখানে আরও জিনিস রয়েছে, ত্রিভুজের বরকেন্দ্র নির্ণয়। ঠিক আছে, বরকেন্দ্র নির্ণয় সম্পর্কে একটা কথা রয়েছে। তারপর হচ্ছে শীর্ষবিন্দু নির্ণয়, সেগুলো তোমরা অবশ্যই যারা খুব ভালোভাবে পড়া আছে তাদের জন্য, আর যাদের পড়ায় নেই, ঠিক আছে, নামে আমার থেকে কানা অনেক ভালো। তো আসলে সেই কথা না, কথাটা হচ্ছে যে না পারা থেকে কিছু করা অনেক ভালো। ঠিক আছে, 20 মার্কস না হোক, 8 থেকে 10 মার্কস, 10 থেকে 12 মার্কস, এটা ক্যারি করার জন্য আমি মনে করি যে এই টপিকগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো তারপরে আসো বৃত্ত। ঠিক আছে, তো বৃত্ত থেকে কথা বলতে গেলে আমি যে কথাটা সবসময় বলি যে বৃত্ত মানে হচ্ছে সূত্র। ঠিক আছে, তো সূত্রগুলো যদি বৃত্তের পড়ে নিতে পারো তাহলে আশা করি যে সেখান থেকে আর কোনো ঝামেলা হবে না। আমার একটি ভিডিও রয়েছে, তো তোমরা ভিডিওটা দেখে নিও। তো বৃত্ত থেকে আমি যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বৃত্তের সমীকরণ নির্ণয়, বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের
কেন্দ্র নির্ণয়, ঠিক আছে, কেন্দ্র বের করা। এই এই কেন্দ্র বের করার টপিকটা থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে, ঠিক আছে। তো আমরা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক, তারপর হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়, ব্যাসার্ধ অথবা কি ছেদিতাংশ নির্ণয়, ঠিক আছে, ছেদিতাংশ নির্ণয়, ঠিক আছে। এই টপিকস, এই রিলেটেড টপিকসগুলো থেকে আমরা হচ্ছে পড়ে নিব। তারপর রয়েছে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয়, বৃত্তের সমীকরণ নির্ণয়, ঠিক আছে। তো বৃত্তের সমীকরণ নির্ণয়, বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তারপর হচ্ছে কেন্দ্র দেওয়া আছে, সেক্ষেত্রে সমীকরণ নির্ণয়। সমীকরণ থেকে আবার কি বলা হয় যে কেন্দ্রের মান, ব্যাসার্ধর মান, ঠিক আছে। তো এক্স অক্ষকে স্পর্শ করলে, অয় অক্ষকে স্পর্শ করলে, তো এই টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে দেখে নিবে, ঠিক আছে। তো তার পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ। তো বিন্যাস ও সমাবেশের উপর আমার একটি ক্লাস রয়েছে ইউটিউবে, তোমরা সেটাও দেখে নিতে পারো। বিন্যাস ও সমাবেশ থেকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এন এর মান নির্ণয়। প্রথম আমরা পড়বো এন এর মান নির্ণয়, ঠিক আছে। এন এর মান নির্ণয় এটা কীরকম ভাবে থাকতে পারে, ওই যে এন সি 8 ইজ ইকুয়াল টু এন সি 7, এন ইজ ইকুয়াল টু হোয়াট, এই টাইপের ম্যাথ থাকে। এখানে বলা হয় যে এন এর মানটা কত হবে, ঠিক আছে। তো সেই মানটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেটা দেখে নিব। তারপর হচ্ছে চক্রাকারে বিন্যাস থাকলে, চক্রবিন্যাস, ঠিক আছে, চক্রবিন্যাস, চক্রাকারে বসছে কয়েকজন কি বলা হয় ছাত্র হচ্ছে একটা গোলটেপের মধ্যে চক্রাকারে বসছে, কয়ভাবে সাজানো যায়। তারপরে হচ্ছে ওই যে শিক্ষক একটা নির্দিষ্ট আসন রাখা কীভাবে সাজানো যায়, ঠিক আছে। তো এই কথাগুলো চক্রবিন্যাস। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমার যে কমিটি, সংখ্যার বিন্যাস। ওই যে সংখ্যার বিন্যাস বলতে আমি বোঝাচ্ছি সংখ্যা দেওয়া থাকে, যেমন হচ্ছে ডিজিট দেওয়া থাকে, প্রার্থী দেওয়া থাকে, মালা দেওয়া থাকে, সংখ্যার বিন্যাস। এটার উপর আমার একটা ভিডিও রয়েছে, একটু কষ্ট করে দেখে নিও, সংখ্যার বিন্যাস। তারপর হচ্ছে আমি বলবো যে কমিটি বা দল গঠন, ঠিক আছে, কমিটি বা দল গঠন। এখন আমি বলি এখান থেকে যে আমরা এই 4টা টপিক সিলেক্ট করেছি সাজেশন হিসেবে, যে এই টপিকসগুলো পড়লে মোটামুটিভাবে কভার হয়ে যাবে। তো এখন আমি যে কথা বলতেছিলাম যে আমরা এখানে ক্যালকুলেটর ইউজ নাই, ক্যালকুলেটর ছাড়া এখানে ম্যাথগুলো করা খুব বেশি কষ্ট, খুব বেশি পরিমাণ কষ্ট। তো সেক্ষেত্রে হয়তো ফ্যাক্টরিয়াল হিসেবে মান থাকতে পারে, অথবা এখান থেকে যে টাইপের কোশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে যে মানে খুবই সিম্পল, যেটাকে হচ্ছে আমরা ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি করতে পারি, ঠিক আছে। অথবা যে মানগুলো আসে যে ফ্যাক্টরিয়াল আকারে দেওয়া থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই টাইপের মান থাকলে তো আমাদের জন্য সহজই হবে, ঠিক আছে। তো বিন্যাস ও সমাবেশ থেকে আমি জাস্ট এই টপিকসগুলোর উপর সব থেকে বেশি গুরুত্ব দেব, ঠিক আছে। তো নেক্সট যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত এখানে একটু আমার খুব বেশি করে কথা বলতে হবে। সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত থেকে যদি আমরা বলতে যাই, ত্রিকোণমিতিক অনুপাত থেকে বলতে যাই, তাহলে আমরা যে কথাগুলো বলবো এখান থেকে ম্যাথমেটিক্স নাই, ক্যালকুলেটর ছাড়া অনেক মানে খুব কম পরিমাণ অঙ্ক আছে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়, ঠিক আছে। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক মিতিক অনুপাত। তো যেটা নিয়ে বলতেছিলাম, তো আমরা সেই একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে ওই যে পিথাগোরাস সাহেবের সূত্র ব্যবহার করে আমরা এখানে এ বি সি যদি হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ভূমি, লম্ব, অতিভুজ। তো আমি ডিটেলস বলবো না, এটার পর একটা ভিডিও রয়েছে সেটা দেখে নিও। তো ত্রিকোণমিতিক অনুপাতের কথা যদি আমি বলি, তাহলে এইখান থেকে আমাদের এই জায়গাগুলো নির্ণয় করতে হবে, যে ভূমি, লম্ব অথবা কি অতিভুজ নির্ণয়, অতিভুজ নির্ণয়, ঠিক আছে। দুটো দেওয়া থাকবে, বাকিটা বের করা লাগতে পারে। তারপর হচ্ছে তোমার যে এটা ইম্পর্টেন্ট, অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি অথবা কি ডিগ্রি থেকে রেডিয়ান, এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট,
ঠিক আছে। তারপর হচ্ছে যে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। তারপরে একটা টপিক হচ্ছে এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল। ঠিক আছে। তো ত্রিকোণমিতিক অনুপাত থেকে এই জিনিসগুলো আমাদের একটু ক্লিয়ার রাখতে হবে। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ওই যে আমাদের যে কোণগুলো নির্ণয় করতে হয় ত্রিকোণমিতিক অনুপাতের, সাইন কস ট্যান কট সেক কোসেক, সেগুলোর জন্য যে একটা সফট রয়েছে, ঠিক আছে, ওটা টেকনিক্যালি করা যায় অবশ্য। তো সেটা একটু তোমরা পড়ে নিবা। তো সেটা যদি পড়ে নিতে পারো তাহলে আই হোপ দ্যাট এখানে খুব বেশি পরিমাণ জটিল প্রশ্ন করবে না, কারণ ক্যালকুলেটার নেই, এটা একটা খুব বড় ধরনের বায়াস বলা যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য খুব বেশি পরিমাণ জটিল প্রশ্ন করবে না। তো এই জিনিসগুলো, এই টপিকগুলো যদি আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারি, আই হোপ এখান থেকে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তারপরে আমরা আসি পরবর্তী যে অধ্যায়টা। পরবর্তী অধ্যায় রয়েছে আমাদের সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তো এখান থেকে আমরা আসলে এখান থেকে সব থেকে বেশি পড়তে হবে ওই ফর্মুলাগুলো। ঠিক আছে, ফর্মুলা মুখস্থ করতে হবে, ডাইরেক্টলি ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। আর হচ্ছে যে কোণের জন্য মান নির্ণয়, ওই যে ফর্মুলা মুখস্থ করবো, তারপর হচ্ছে কোণের জন্য মান নির্ণয় করব। তারপর হচ্ছে আমরা একটা টপিক বলতে পারি চতুর্ভাগ। চতুর্ভাগ থেকে মান নির্ণয়, তা আমার মনে হয় কি যে যেহেতু ক্যালকুলেটর নাই, তো সেহেতু এই চতুর্ভাগ থেকে মান নির্ণয় এই টপিকসটা সব থেকে বেশি যুগোপযোগী। কারণ এখান থেকে চতুর্ভাগ থেকে আমরা ইজিলি খুব কী বলা যায় যে ক্যালকুলেটর ছাড়া খুব বড় ধরনের মানে খুব কী বলা হয় যে কঠিন ম্যাথ দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এখান থেকে যে আমাদের যে মানগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, সাইনের দিয়ে যদি পে করি 0 1 2 3 4, তারপরে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগ করে কি করব, রুট ওভার করবো, তাই না। প্রথম যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি সাইনের ভ্যালু। ঠিক আছে, তো 0 হাফ 1/√2 √3/2 আচ্ছা 1। তো এখান থেকে আমরা cos 10, ঠিক আছে, এগুলো বের করতে পারবো। তো এই 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 জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের যে মনে না থাকে তখন হচ্ছে আমরা এখান থেকে বের করবো। আর মনে না থাকার কিছু নাই, দিবেই হচ্ছে এরকমভাবে যেগুলো হচ্ছে মানে দেখলি করা যায়, যেমন 10 45 ডিগ্রি মান আমরা জানি হচ্ছে 1। ঠিক আছে, আমি দেখছি যে অনেক অঙ্কই হচ্ছে এই 10 দিয়ে করা, 10 45 ডিগ্রি 1, 10 45 ডিগ্রি মান সেটা হচ্ছে 1, সেটার থেকে সবথেকে বেশি অঙ্ক দেওয়া আছে। তো যাই হোক, আর চতুর্ভাগের ক্ষেত্রে আমি বলবো যে চতুর্ভাগের ক্ষেত্রে হচ্ছে ওই যে প্লাস মাইনাসের একটা ঝামেলা এড়ানোর জন্য ওইখান থেকে অনেকটা সময় হচ্ছে ক্রিটিক্যাল প্রশ্ন করে দেয়। তার পরবর্তীতে আমাদের অষ্টম অধ্যায় এইখানে একটু ঝামেলা আছে, এখান থেকে অনেক কঠিন প্রশ্ন করা যায়, ক্যালকুলেটর ছাড়াই হচ্ছে অনেক বেশি কঠিন প্রশ্ন করা যায়। ঠিক আছে, তো কী টাইপের প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখি যে আমাদের অষ্টম অধ্যায় থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে। অষ্টম অধ্যায় থেকে ফাংশন ও ফাংশনের লেখাচিত্র, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে যে প্রশ্নটা আসবো সেটা ডোমেন রেঞ্জ নির্ণয়। ঠিক আছে, ডোমেন রেঞ্জ নির্ণয় ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে এখান থেকে আসে, ডোমেন রেঞ্জ নির্ণয়। ঠিক আছে, তারপরে হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয়, বিপরীত ফাংশন নির্ণয় এখান থেকে প্রশ্ন আসছে। অনেক সময় আসে মান নির্ণয় আসে না বেশি পরিমাণ,
মান নির্ণয়। ঠিক আছে, তো আমরা এই 3টা টপিক যদি পড়তে পারি তাহলে আই হোপ এই ফাংশন ও ফাংশন লেখচিত্র থেকে আর আমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো তার পরবর্তীতে যে চ্যাপ্টারটা আসবে সেটা সেই জায়গার মধ্যে সবার ভয় হচ্ছে ওই একটা জায়গার মধ্যেই যে ভাইয়া আমি হচ্ছে লিমিট অন্তরীকরণ যুগজীকরণ পারি না। ঠিক আছে, এটাকে বাদ দিব। আমিও বলি বাদ দাও, সমস্যা নেই, প্রশ্ন আসে 1-2টা, তবে বাদ কেন দিবা? এখান থেকে যদি তুমি খুব অল্প পরিশ্রমে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারো, 1-2টা আসলে যদি অল্প পরিশ্রমে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারো, তাহলে সমস্যা কোথায়? সুতরাং আমি কয়েকটা জিনিস এখানে সাপোর্ট করবো, সেটা হচ্ছে সূত্রগুলো মুখস্থ করবা। সূত্রগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে আমার মনে হয় না অন্তরীকরণ, ঠিক আছে, অন্তরীকরণ সূত্রগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে আমার মনে হয় না খুব বেশি একটা জটিল হবে, তোমার জটিল প্রশ্ন দিবে না। কারণ আগে আমরা হচ্ছে যখন করছি ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করছি, এখন ক্যালকুলেটর ইউজ নাই, সুতরাং এখান থেকে খুব বেশি পরিমাণ প্রশ্ন দিবে না। তার পরবর্তীতেও যেগুলো আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ওই যে প্রথম যেটা আছে ল অফ হসপিটাল ল, তাই না, হসপিটাল ল। তো এটা এইখান থেকে আমাদের একটা বড় ধরনের স্কোপ থাকে হসপিটাল ল, ঠিক আছে, রুল, ল অফ হসপিটাল রুল। এই যে এখান থেকে আমাদের বড় ধরনের একটা প্রশ্ন করার একটা সুযোগ থেকে যায়, বরাবরই থেকে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে যে যে বর্গমূল সংক্রান্ত যেগুলো আছে, বর্গমূল সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে, সংক্রান্ত সমস্যা, তাই না। তারপরে আমাদের যে প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূল নিয়ম অন্তরীকরণ। এখান থেকে আসলে ক্যালকুলেটর লাগে না, মূল নিয়মে অন্তরীকরণ। তো এখানে আমাদের বেসিকলি যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সূত্র। ঠিক আছে, যদি আমরা সূত্র কভার করতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের এই যে জিনিসটা লঘুমান, লঘুমান ও গুরুমান, আমি মনে করি যে এখান থেকে সবথেকে বেশি করে প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমরা যদি এই কয়েকটা টপিকস এবং হচ্ছে সূত্রগুলো পড়তে পারি, মুখস্থ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য এই অন্তরীকরণ খুব বেশি একটা থ্রেট হবে না। ঠিক আছে, খুব বেশি একটা থ্রেট হবে না। তারপর আসি যে যুগজীকরণ নিয়ে। ঠিক আছে, যুগজীকরণ নিয়ে আমি তেমন কিছু বলবো না, কারণ এটা আসলে আমি অন্তরীকরণে যা বলছি যুগজীকরণের ওইগুলাই করতে হবে, সূত্রগুলো খুব ভালো করে করতে হবে। তো সূত্রগুলো যদি আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারি তাহলে হচ্ছে কোনো সমস্যা আমাদের জন্য হবে না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলে দিই, যুগজীকরণ সেটা হচ্ছে অনুবন্ধী। ঠিক আছে, অনুবন্ধী, হরকে অনুবন্ধীর সাথে গুণ করা, হরকে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করা। সো এই হচ্ছে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের বেসিক যে কথাবার্তাগুলো। আই হোপ যদি আমরা এই কথাবার্তাগুলো যদি খুব মানে দেখলে মনে হয়ে যায় কিংবা হচ্ছে খুব সহজেই অ্যান্সার করতে পারি, চোখের সামনে বেশি থাকে, তাহলে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র থেকে আশা করা যায় যে প্রশ্নগুলো অ্যান্সার করা অনেকটা সহজ হবে। তো এর পরবর্তীতে আমার এই 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 যে জিনিসগুলো বললাম, যে বিষয়গুলো নিয়ে টপিক্স নিয়ে কথা বললাম, এই টপিক্সের উপরে আমার ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, তো তোমরা হচ্ছে ওই ভিডিওগুলো দেখে নিবা। আই হোপ দ্যাট এতটুকু যদি তোমরা ক্লিয়ার রাখতে পারো, তো যারা ছেড়ে দিতে চাচ্ছ কিংবা যারা হচ্ছে খুব বেশি পরিমাণ ভয় পাচ্ছ, তাদের তাদের জন্য অনেকটা আশীর্বাদ হিসেবে আসবে। আমি মনে করি যে আশীর্বাদ হিসেবে এগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আমি দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে। তো স্টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।